সুপ্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন ফ্যাসিবাদের দিনলিপি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছি আমি সাঈদ খান। আলোচনার জন্য আমার সঙ্গে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন। সঙ্গে আছেন সিনিয়র সাংবাদিক, কলামিস্ট এবং বাংলা ভিশনের ডেপুটি হেড অফ নিউজ মোস্তফা কামাল। শাসকরা যখন জনগণের মৌলিক অধিকার কেড়ে নেয় তখনই ঘটে গণবিপ্লব। 69, 90 এবং 24-এর অভ্যুত্থান তাই বলে। জার্মানির হিটলার, ইতালির মুসোলিনি, জাপানের হিদেকি তোজো, স্পেনের ফ্রান্সিসকো ফ্রাঙ্কো এবং বাংলাদেশের মুজিব ও হাসিনা তার প্রকৃষ্ট উদাহরণ। মানবজাতির ক্যালেন্ডারের পাতাকে রক্তাক্ত করা দেশ বিদেশের এই শাসকরা জেনে গেছে অত্যাচারের ফলাফল কী হয়। গবেষণামূলক এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা গত সরকারের যাবতীয় ফ্যাসিবাদী ও স্বৈরাচারী নীতির ধরনকে চিহ্নিত করবার চেষ্টা করছি, খুঁজে বের করবার চেষ্টা করছি নাগরিক অধিকার নিশ্চিতের পথ, যাতে ভবিষ্যতে আর কোনো শাসক নাগরিক স্বাধীনতাকে লঙ্ঘনের সাহস না পায়। দর্শক, আজ 7 জানুয়ারি 2026। বিগত শেখ হাসিনার শাসনামলের 15 বছরে শুধুমাত্র এই দিনটিতে কী কী ঘটেছিল, অতিথিদের সঙ্গে আলোচনার আগে বিভিন্ন গণমাধ্যম থেকে সংগৃহীত কিছু সংবাদের শিরোনাম দেখে আসি। 2010 হাসিনা মনমোহন 6টি চুক্তি সই হয়েছে। 2011 ভালুকের কবলে শেয়ার বাজারে দরপতন দেখবে 33 লাখ বিনিয়োগকারী। 2012 ছাত্রলীগ ফের বেপরোয়া, 4 দিনে 7টি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে সংঘর্ষ। 2013 তত্ত্বাবধায়ক সরকার সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক, আইনমন্ত্রী। 2014 আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা তারেকের। 2015 মির্জা ফখরুলকে কারাগারে পাঠানোর আদেশ। 2016 চলতি বছরেই জামায়াত নিষিদ্ধ হবে, কামরুল। 2017 জামায়াত মুক্ত করতেই ইসলামী ব্যাংকে এত পরিবর্তন। 2018 এবি ব্যাংকে অস্থিরতা। 2019 চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2022 প্রতিহিংসা পরিহার করে খালেদা জিয়াকে বিদেশ যেতে দিন, ব্যারিস্টার জমির উদ্দিন। শিরোনামগুলো শুনলাম, এবার শুনবো আলোচনা। শুরুতেই যাচ্ছি ডক্টর আসাদুজ্জামান রিপন। 2010 সালের একটি সংবাদের শিরোনামে আমরা দেখছি হাসিনা মনমোহন 6টি চুক্তি সই হয়েছে। মূলত ভারতের সাথে বাংলাদেশের যদি চুক্তির বিষয়ে আলোচনা শুরু করা যায়, সেটা 71 সালের পরবর্তী সময়েই বহু চুক্তি হয়েছে। এর অধিকাংশ চুক্তি আমরা জানি না, অথচ একটি গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণ সব কিছু জানবার অধিকার রাখে, কারণ জনগণকে ঘিরেই রাষ্ট্র পরিচালনায় কারা আসবে বা ক্ষমতা সব আবর্তিত হয়। কেন আমরা এই ভারতের সাথে আমাদের যত চুক্তি, এগুলো আমি জানি না। একজন রাজনীতিক হিসেবে, একজন সিনিয়র রাজনীতিক হিসেবে আপনি কতদূর জানেন, এই জায়গাটাকে কিভাবে আপনি ব্যাখ্যা বিশ্লেষণ করবেন? আমাদের তো অনেকগুলি নিয়ম আছে, আমরা সেই নিয়মগুলো তো অনুসরণ করি না। যেমন দেখবেন যে কোনো বিদেশি রাষ্ট্রের সাথে যখন বাংলাদেশ চুক্তি করব, আমরা চুক্তি করার বিষয়বস্তুগুলো তো পরবর্তীতে পার্লামেন্ট অধিবেশন উত্থাপিত হওয়ার নিয়ম। বাট মোস্ট অফ দ্য টাইম, ইন মোস্ট অফ দ্য অকেশন আপনি যদি দেখেন, কখনই এই চুক্তির বিষয়গুলি নিয়ে পার্লামেন্ট উত্থাপিত হয় না, আলোচনা হয় না। এমনকি আগেও হয় না, পরেও হয় না। আগে তো হয়ই না, পরে তো হয় না, বিষয়টা অনেক একবার চুপি সারে গোপনে করা হয়, জনগণের জানতে মানা টাইপের। রাইট, অনেকটা। এখন কথা হচ্ছে যে আপনাকে এটা কেন করতে হয়, এই ধরনের চুক্তি কেন করতে হয়, বা এই ধরনের চুক্তির কম্পালশনটা কি আর পরিণতিটা কি। চুক্তির কম্পালশনটা হচ্ছে যখন একটা দেশে প্রপারলি গণতান্ত্রিক নির্বাচিত সরকার থাকে না, তখন তার দায়বদ্ধতা জনগণের কাছে যায় না, সে জনগণের কাছে অ্যাকাউন্টেবল না, জবাবদিহি করতে হয় না তাকে, কারণ তাকে ভোটে যেতে হয় না। মনে করেন আমি একটা ভুল চুক্তি করলাম, ধরেন আমি আমার দল বিএনপি আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় যদি জনগণ রায় দেয়, যদি সরকার গঠন করে, এবং এই সরকারটি যদি ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড হয় এবং ভবিষ্যতে যদি ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড হতে চায়, জনগণের ভোটে হতে চায়, তাহলে কি করতে হবে? তাহলে ট্রান্সপ্যারেন্ট থাকতে হবে, জনগণকে আস্থায় নিয়ে কাজ করতে হবে। এটাই তো সত্য কথা, তাই না? আপনি সুশাসন দিতে হবে সো দ্যাট যাতে জনগণ আপনাকে আবার নির্বাচিত করে। এখন আপনি যখন সুশাসন দেবেন না, যখন আপনি দমন নিপীড়নের মধ্য দিয়ে আপনি ক্ষমতা ধরে রাখতে চাবেন, অথবা আপনি দিনের ভোটটা রাতের বেলা একদিন আগে করে আপনি নিজেকে নির্বাচিত সরকার বলে দাবি করবেন, অথবা ভোট ছাড়া ইলেকশন করে ফেলবেন, আমি 14 সালের কথা বলছি, বা এরকম ম্যানিপুলেটেড ইলেকশন যদি আপনি করেন, ইঞ্জিনিয়ারিং তো আরও পরের কথা, এটা অ্যাবসলিউটলি ম্যানিপুলেটেড ইলেকশন। তো এই জাতীয় ইলেকশন করতে হলে তখন হয় কি, তখন আঞ্চলিক মুরব্বি, আন্তর্জাতিক মুরব্বি,
যারা তাকে ক্ষমতা রাখে অথবা যারা তাকে কোশ্চেন করে না। মার্কিন যুক্তরাষ্ট্র বলতে পারে যে ওয়েল আই উইল নট টক টু ইউ, তুমি জাতিসংঘ অধিবেশন আসছো, ইয়েস গভর্নমেন্টের হেড হিসেবে আসছো, বাট আমি তোমার সাথে মিট করবো না, আমার ফরেন মিনিস্টার তোমার সাথে মিট করবে না, ইভেন জাতিসংঘের আমার যে রাষ্ট্রদূত সেও তোমার সাথে মিট করবে না। তো তখন সে একটা বৈধতার সংকটের মধ্যে পড়ে যায়। তখন কি করে, তখন প্লিজ করার একটা মানে অর্থাৎ মানে তাকে খুশি করার একটা মানে কৌশল ডিপ্লোমেসি নেয়। তখন দেখা গেল যে আমেরিকার স্বার্থ, আমি একটু উদাহরণ হিসেবে বলছি, আমেরিকার স্বার্থ বাংলাদেশে কী কী আছে, কোনটা সার্ভ করলে আমেরিকা উইল বি হ্যাপি, তো সেটা করবে। রাশিয়া কোনটা করলে রাশিয়া হ্যাপি হবে সেটা করবে। আমি একটা উদাহরণ হিসেবে বলছি, চীন কোনটা করলে চীন খুশি হবে। তো সৌদি আরবে আমার পপুলেশনটা বড় অংশ সৌদি আরবে মানে এক্সপার্ট সিটিজেন হিসেবে তারা ওখানে থাকে, কাজ করেন। তো তাদের সাথে আমার সম্পর্ক উন্নত করতে হবে, সুতরাং তারা যেটা চায় সেটাও মাথায় রাখতে হবে। এখন আসেন একেবারেই নিকটতম প্রতিবেশী, যেটা আপনি বলছেন ভারত, মনমোহন সিং এর সাথে চুক্তির কথা যেটা বললেন, তারা যাতে আপনাকে প্রশ্ন তো তুলবেই না, উল্টা বাহ বা বল যাতে বলে, বেশ যাতে বলে, ঘন ঘন সফর করবে এবং বন্ধুপ্রতিম সম্পর্কের একটা বন্যা বয়ে দেওয়ার একটা ইমপ্রেশন দেওয়ার চেষ্টা করবে। তো এই যাতে একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হলে তখন তো তাকে তার যা প্রাপ্য না, যা আপনার দেয়াটা ন্যায্য নয়, এমন সমস্ত চুক্তি তো আপনি তার সাথে করবেন। ওই সমস্ত সরকারগুলো তখন এই ধরনের সরকারকে মানে অনির্বাচিত, অগণতান্ত্রিক, স্বৈরাচারী সরকার, জনবিচ্ছিন্ন সরকার, জনগণ যাদেরকে পছন্দ করে না, এই জাতীয় সরকারগুলো কি করে, ওদের মাথায় চেপে বসে এবং বারবার থ্রেট করে ইনডাইরেক্টলি, যেটা আপনি শুনবো না, বলে তুমি কিন্তু নির্বাচিত নও, সেটা আমি জানি, তোমার দেশে কিন্তু বিরোধী দলের অনেক তোমার প্রতি চাপ আছে, সেটা কিন্তু আমরা ইগনোর করছি, এখনো আমরা আমলে নিচ্ছি না। তো আমার এইটা দরকার, আমি তোমার মুক্তিযুদ্ধে এই করছি। বাট আনফর্চুনেটলি মুক্তিযুদ্ধে আমাদের তারা বলে যে ভারতের সহযোগিতা, ভারত তো ইভেন আমার 16 ডিসেম্বর, আমার যে এই বছরে যে 16 ডিসেম্বর আমরা প্রতি বছর মতো বিজয় দিবস পালন করি, এটা তো আপনি নিশ্চয়ই জানেন যে ভারত এই বিজয় দিবসটাতে বাংলাদেশের জনগণের বিজয়, বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিজয়, বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামের বিজয়, এটা কি তো রিকগনাইজ করে না? আপনি যদি ভারতের স্টার্ন কমান্ডের, ভারতীয় আর্ম ফোর্সেসের যদি স্টার্ন কমান্ডের ওদের যদি স্টেটমেন্টগুলো যদি আপনি দেখেন, সেখানে তারা তো বলে এই বিজয়টা ভারতের বিজয়, ভারত পাকিস্তান যুদ্ধ বলে এটা। ভারতের এই যুদ্ধে ভারত জড়িয়েছে বটে, যেমন ধরেন এখন ইউক্রেন রাশিয়ার যুদ্ধ, এই যুদ্ধের মধ্যে পরোক্ষভাবে অনেক দেশই জড়িয়ে গেছে, তাদের সৈন্য দিয়ে অথবা অস্ত্র দিয়ে সাহায্য দিয়ে জড়িয়ে গেছে। বাট দে ক্যানট সে দ্যাট ইজ দ্য ওয়ার বিটুইন মানে মাল্টি কান্ট্রিজ, মাল্টি ন্যাশনাল ওয়ার তারা বলে না, বলতে পারে না। কিন্তু ভারত কিন্তু আমাদেরকে প্রতি বছর, আমাদেরকে প্রতি ডিসেম্বরে একজন নাগরিক হিসেবে, টু টেল ইউ ভেরি ফ্র্যাঙ্কলি, একজন নাগরিক হিসেবে আমার ভীষণ কষ্ট হয়, আমি খুবই লজ্জিত হই যখন 16 ডিসেম্বরে পরম্পরে তাদের প্রধানমন্ত্রীরা, দ্যাট ইজ বিট উইথ আপনার মনমোহন সিং, বিট উইথ আপনার মানে কি বলে আপনার মানে নরেন্দ্র মোদী অথবা অটল বিহারী বাজপেয়ী, যে যখনই ক্ষমতায় ছিলেন, তাদের স্টেট পলিসি যেটা, তাদের রাষ্ট্রীয় নীতিটাকে তারা যেভাবে আপহোল্ড করেন, সেখানে তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধ হিসেবে মানে কবুল করে না, গ্রহণ করে না। এটা তো অত্যন্ত লজ্জার বিষয়। এমনি একটি রাষ্ট্রে যখন আপনি আপনার জাতীয়তা, আপনার স্বকীয়তা, আধিপত্যবাদ বিরোধী চেতনাটাকে যখন আপনি সমুন্নত রাখতে চাবেন, যখন আপনি চাইবেন, ওরকম একটা শক্তিকে তো ভারত নেচারালি এই দেশের শাসন ক্ষমতা দেখতে চায় না, চায়নি কখনো, তাই না? আর যখন ফিউচারেও নাও চাইতে পারে। স্ট্র্যাটেজিক্যালি আপনি কতটা সক্ষম হ্যান্ডেল করার জন্য, সেটা ডিপেন্ড করবে। আমি প্রফেসর মোহাম্মদ ইউনূস সরকারকে আমি আমার অ্যাবসলিউট গ্র্যাটিটিউড আমি এক্সপ্রেস করছি আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে। প্রফেসর মোহাম্মদ ইউনূস আমাদের জাতীয়তার স্বকীয়তা, আমার রাষ্ট্রের সার্বভৌমত্ব এবং আমার রাষ্ট্রের স্বার্থকে আফোর্ড করার জন্য ভারতের সাথে নতজানু নীতি গ্রহণ করেননি। কিন্তু এই সরকার তো পারতো এই চুক্তিগুলো ডিসক্লোজ করতে, না এখানে কিছু ব্যারিয়ার, এটা অব্লিগেশন আছে। যখন একটি রাষ্ট্রের সাথে আরেকটি রাষ্ট্র চুক্তি করে, তখন সেটা পরবর্তী সরকারের জন্য একটা অব্লিগেশন হয়ে যায় টু ক্যারি আউট দ্য টার্মস অফ দ্য রেফারেন্স। এটা অব্লিগেশন হয়ে যায়। তো হোয়াট এভার অব্লিগেশন একটা আছে যে আমি এটা পারপেচুয়াল কন্টিনিউটি, সেটা আমি মেনটেন করব। বাট হোয়াট ওয়াজ দ্য কন্টেন্টটা তো আমার জানাতে কোনো মানে অসুবিধা নেই। যেমন আদানির সাথে
জি, আদানির অসম চুক্তি আদানির ছিল। সাথে একটা অসম বিদ্যুৎ চুক্তি হচ্ছে, 15,000 কোটি টাকা উই হ্যাড টু পে, আমাদের ইতিমধ্যে পে করতে হয়েছে, মানে এবং অতিরিক্ত আরো দিতে হবে। আরো দিতে হবে। এবং আমরা কিন্তু নাকি এই চুক্তিটি বাতিলই করতে পারবো না। চুক্তিটা বাতিল কেন করতে পারবো দ্যাট আই ডোন্ট নো, আমি বুঝতে পারি না। কারণ হচ্ছে যে এটা তো খুবই স্বাভাবিক, আপনার বাজার দরে, যেমন আমি একটা ছোট্ট উদাহরণ দিই, আমি যে এলাকাতে থাকি মানে স্কাটন এলাকাতে থাকি, সেখানে বিদ্যুৎ ডিপার্টমেন্ট একটা অফিস আছে, বিদ্যুৎ ডিপার্টমেন্ট একটা অফিস আছে, মানে এই জানুয়ারি থেকে তারা শিফট করে চলে গেল। প্রায় আওয়ামী লীগের আমলে 8-9 বছর একটা ভবন তারা ভাড়া নিয়েছিল। মানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টটা কেমন দেখেন, যার ভবনটা ভাড়া নিয়েছে ওই ভদ্রলোক ছিলেন একসময় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ছিলেন। মানে রাষ্ট্রের টাকাগুলো কিভাবে অপচয়, চুক্তিটা কিভাবে হয় দেখেন। এই ভদ্রলোকের বাড়িটা বিদ্যুৎ ডিপার্টমেন্ট, মানে পিডিবি তো বলি আমরা, বা ডেস্কো ফেস্কো, মানে যে কোনো ওদের একটা সংস্থা। এটা আমাদের এই অঞ্চলটা বোধ হয় এটা মানে ডিপিডিসি। ডিপিডিসি ওই বাড়িটা ভাড়া নিল। বাড়িটা পুরনো একটা বাড়ি, দোতলা একটা পুরনো বাড়ি। এই বাড়িটা সর্বোচ্চ ভাড়া $1,20,000 থেকে $1.5 লাখ টাকা সর্বোচ্চ ভাড়া, ওল্ড হাউস, পুরনো আমলের বাড়ি। সেই বাড়িটা 3.5 লক্ষ টাকায় চুক্তি করলো, মানে অনলি টু প্লিজ দ্যাট ম্যান। মানে ওই ভদ্রলোক যেহেতু মানে আওয়ামী ঘরানার, ওই ভদ্রলোকের মেয়ে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীল দলের শিক্ষিকা, হ্যাঁ, নীল দলের নেত্রী, কথা বুঝতে পারলেন? তাদেরকে কোনো না কোনোভাবে প্লিজ করে, মানে রাষ্ট্রের টাকা কিভাবে তসরুপ করা হয় তার একটা ছোট্ট একটা উদাহরণ আপনাকে দিলাম, যে এটা করে দিয়ে প্রতি বছর প্রতি মাসে যদি অতিরিক্ত 2 লক্ষ টাকা করে মানে দিতে হয়, যেটা আপনি অন্য জায়গায় গেলে 2 লক্ষ টাকা কমে বাড়ি পেতেন, 24 লক্ষ টাকা প্রতি বছর। এখন 10 বছর যদি হয় তাহলে কত? 2.5 কোটি টাকা নাকি? এরকম প্রতি এই চুক্তিগুলো রিভিউ করেনি, এরকম সমস্ত জায়গায়। আদানিরটা আপনি বলছেন বাতিল করে, কেন বাতিল করা যাবে না? আপনি অন্য কোম্পানি আপনাকে 4 টাকা রেটে বিদ্যুৎ দিচ্ছে, বাণিজ্যিক চুক্তি, হ্যাঁ, আপনি কেন বাতিল করতে পারবেন না? আর যেই এবং আরো বলা আছে, আপনি যে এটা লিমিট শেষ হবে তাও না, আপনি বলছেন 25 বছরের চুক্তি চলবে। আমি যদি 10 বছরের স্বাবলম্বী হয়ে যাই বিদ্যুতে, কথার কথা, তারপর আপনাকে আমার ধার করতে হবে, তারপর আপনাকে আমার কিস্তি শোধ করতে হবে। একটা অদ্ভুত টাইপের চুক্তি, জনস্বার্থ বিরোধী চুক্তি। এরকম অসংখ্য চুক্তি শেখ হাসিনা মেড উইথ ইন্ডিয়া টু প্লিজ মানে ইন্ডিয়ান বিজনেসম্যান। এটাও একটা পরোক্ষ ব্যাপার আছে। আদানিটাকে, আদানি ইজ কানেক্টেড উইথ দ্য নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদী মানে শাসক দলের সাথে তো কিছু সব দেশেই অলিগার্কদের একটা কানেক্টিভিটি থাকে। তো সুতরাং আদানিকে খুশি করার মানে হচ্ছে মানে মোদীকে খুশি করা। তো এই আদানির ব্যাপারে খোদ ইন্ডিয়াতে ওখানকার বিরোধী দল কংগ্রেস, রাহুল গান্ধী, এরা প্রচণ্ড সমালোচনা করেছেন মানে আপনার এই গৌতম আদানিকে নিয়ে। তো আমরা বুঝতে পারি না, যেটা স্বাধীন দেশ হিসেবে আমি তো স্ট্রেইট বলতে পারি, প্রথম হচ্ছে আমার অবশ্যই প্রথম সক্ষমতা অর্জনের দিকে যেতে হবে। আমি তো সক্ষমতা অর্জন না করে আমি যদি চট করে যদি আদানির ধরেন 1000 মেগাওয়াট বিদ্যুৎ আমি বন্ধ করে দিলাম, তাহলে বন্ধ করে দিলে আমার এখানে তো মানে লোডশেডিংটা বাড়বে। তাহলে আমার সক্ষমতা অর্জন করতে অথবা বিকল্প সোর্স বের করতে হবে। তো এইগুলো আমি করছি না, বছরের পর বছর করছি না, সমালোচনা করছি। এবং ভেরি ইন্টারেস্টিং, শেখ হাসিনার আমলে আই গট সাম পেপার্স, যেহেতু আমি সাংবাদিকতা করি, আই গট সাম পেপার। সেখানে তৎকালীন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে যারা চাকরি করেছেন, ইনিশিয়াল লেভেলে ফাইল নোটিং যখন হয়, ফাইলের প্রসেসের মধ্যে কিন্তু এই অবজারভেশনগুলো ছিল। আপনারা দেখতে পারবেন যে এটা জনস্বার্থ সাথে যাচ্ছে না, ইত্যাদি ইত্যাদি। বিরোধী শব্দটা ডাইরেক্ট লিখতে পারে না, তো ওরা মানে জনস্বার্থের সাথে বলে হচ্ছে না, অমুক না তোমার, এবং ঘুরিয়ে ফিরে বলেছে অনেক কিছু কর্মকর্তা। কিন্তু এইসব চুক্তি নিয়ে আসলে রিভিউ করা এখন অনেক বেশি জরুরি আমি মনে করি। নিঃসন্দেহে। কামাল ভাই, এই চুক্তি তো গেল, চুক্তিগুলো সামনে আসলো না, ঠিক আছে, রিপন ভাই অনেক কথা বললেন, কিন্তু এই চুক্তিগুলো রিভিউ করা বাংলাদেশের স্বার্থের জন্য কতটা জরুরি? প্রথমত জবাব অবশ্যই জরুরি। আর দ্বিতীয়ত হচ্ছে, একটা সময় পর্যন্ত তো আমরা এ নিয়ে প্রশ্নই তুলতে পারিনি। এখন কিন্তু প্রশ্নও তোলা যাচ্ছে, প্রশ্ন দৃষ্টিতে আলোচনাও করা যাচ্ছে। পর্যায়ে কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেও ফেলেছেন, কারণ এই নিয়ে তাদের মধ্যে আর তেমন একটা রাগডাক ছিল না, কিন্তু যে যা করেছি ভারতের জন্য তাদের আজীবন মনে রাখতে হবে। এতে করে জবাবটা কিন্তু একেবারেই পরিষ্কার। এখন কার মনে রাখতে হবে? মনে রাখতে হবে বেশি করে ভারতের। তিনি সেটা ভারতকে ইঙ্গিত করেছেন। আর আমরা হচ্ছে এই সুযোগে একটু তথ্য পেয়েছি যে আমাদের ওগুলো এত জানার দরকার নাই, মনে রাখলে রাখলাম, মনেরটা মনেই থাকুক। তো ওই রকম একটা অবস্থা। এই সরকার কিন্তু অন্তত
বিভিন্ন বিষয়ে কথা বলছে, বা চোখে চোখ রেখে কথা বলা যেটা, সেটার একটা চর্চা কিন্তু শুরু হয়েছে। ওই চর্চার কারণে আপনিও প্রশ্ন করেছেন যে চুক্তিগুলো রিভিউ করা জরুরি কিনা। বাস্তবে কতটুকু করা যাবে সেটা আরো একটু পরের বিষয়, কিন্তু অন্তত আমরা যে আলোচনায় আনতে পেরেছি সেই ক্ষেত্রে ভবিষ্যতে চুক্তির বিষয়ে, অন্তত বিশেষ করে ভারতের সাথে, ভারত হয়তো কেন, বা- যে কোনো রাষ্ট্রের সাথে তবু ভারতের চুক্তির বিষয়ে জনগণ তো জানার ভারতের অধিকার বিষয়টা রাখে। আরেকটু আলাদা, প্রতিবেশী। এমনিতে চুক্তিতে তো একটা নরমাল নিয়ম যে আগে একটু কথাবার্তা বলা, বিভিন্ন জনের কাছ থেকে মতামত নেয়া, ওখান থেকে সরকার তার সুবিধা মতো অংশটুকু নেবে। এর পরবর্তী একটা কিন্তু সম্ভবত একটা সাংবিধানিক একটা অংশ আছে এদিকে, যে সংসদে একটু আলোচনায় আনার বিষয়টা, অন্তত চুক্তি নিয়ে, করণীয় নিয়ে নয়, আর চুক্তিটা নিয়ে। কিন্তু আমরা এখানে দেখেছি অন্তত ভারতের ক্ষেত্রে কোনো বিষয় সামনে আনা হতো না। অন্তত বিরোধী দল থেকে, যে ওই সময়ের বিরোধী দল থেকে বিএনপিতেও বিভিন্ন সময় প্রশ্ন তোলা হয়েছে সংসদে, দেখা গেছে প্রশ্নদৃষ্টে জবাব না দিয়ে চলে গেলাম ৭১, যে ভারত আমাদের জন্য কি কি করেছে, কি কি করেছে। যার অর্থ দাঁড়াচ্ছে যে যা করেছি ঠিক করেছি। তো ওই জায়গার থেকে অবশ্যই আমাদের বের হয়ে আসা দরকার আছে। জি, আরেকটি বিষয় কামাল ভাই আপনার কাছ থেকে একটু শুনতে চাই, সেটি হচ্ছে ২০২৪ সালের ৫ জানুয়ারি, আজকে ৭ জানুয়ারি আমরা আলোচনা করছি। ৫ জানুয়ারি একটি নির্বাচন হয়েছিল এবং নির্বাচনের পরের দিন থেকেই সাধারণত ভোট মানে একটা উৎসব। ৫ জানুয়ারি ২০২৪-এর পর থেকে বাংলাদেশে এক ধরনের মানুষের মধ্যে হতাশা দেখা দিয়েছিল এবং মানুষের মধ্যে যে উচ্ছ্বাস থাকবার কথা সেই উচ্ছ্বাস দেখা যায়নি। প্রকারান্তে কি এই জুলাই গণ অভ্যুত্থান, যেটি ২০২৪-এর জুলাই আগস্টে হলো, সেটি কি ওই দিন থেকেই শুরু হয়ে গিয়েছিল? ওই দিন থেকে অন্তত এতটুকু ধারণা জন্মেছিল বা বিশ্বাসের পর্যায়ে চলে গিয়েছিল সেটা, যে ২৯ সাল পর্যন্ত তো এইভাবেই চলবে। মানে আমরা দেখেছি যে অর্থাৎ ওই তার- নির্বাচনে পোলিং অফিসাররা, তখন শীতকাল ছিল, পোলিং অফিসাররা বাইরে রোদে ওম নিচ্ছেন, ভোটাররা যাচ্ছেন না, ভোটারদেরকে অনুরোধ করতে হচ্ছে পোলিং অফিসারদেরকে যে আসেন অন্তত একটা ভোট দিয়ে মসজিদে যান। মাইক দিয়ে ডাকা হচ্ছে। আবার মসজিদের কোনো মাইক কোনো দিয়ে ডাকা ভোট হচ্ছে। কেন্দ্রের সামনে কুকুরও ঘুমাচ্ছিল। না, সেটা তো 14-তে আমরা না, দেখেছি, কুকুর ঘুম কিন্তু ক্ষান্ত আমরা দেয়নি। 24 দেখেছি একেবারে ভোটাররা বাড়ি থেকে বেরোচ্ছেন না। অর্থাৎ তখন পর্যন্ত যে আওয়ামী লীগকে আর দমানো যাচ্ছে না, ২৯ সাল পর্যন্ত তো অপেক্ষা করতেই হবে। একবার আমরা দেখেছি দিনেরটা রাতে, আগের রাতে। পরের বার আমরা দেখলাম যে বিনা ভোটে আর লাগছে না, ঝামেলা একদম কমিয়ে দিল আপনাকে, 24 তো ১৫৪ ডামি ছিল, এরপরে আসলো যে ডামি। আমি আর ডামি। তো এইরকম ধারাবাহিকতায় যে এ নিয়ে যদি কথা বলার থাকে সেটা ২৯ সালে বলবেন, ২০২৯ মানে 5 সালে। বছর মন খারাপ মেনে নিয়েছিল মানুষ। রিপন এরপর ভাই, এরপরে হ্যাঁ। একটু যোগ করি, এরপরে ২০৪১ সাল পর্যন্ত তো অপেক্ষা করতেই হবে। ওই জায়গার মধ্যে কি এক ছন্দপতন আপনি খেয়াল করে দেখুন, সেটা প্রকৃতির হোক আর মানুষের তেজোদ্দীপ্ত মনোভাব হোক, ওই সরকারকে পতন নিশ্চিত হলো, বিদায় নিতে হলো। তাও যেন তেন বিদায় নয়, নির্মম পালিয়ে বিদায়। সেটাও আবার কোথায়? ওই যেখানে শুরু করেছিলাম আমরা, ওই ভারতেই। অর্থাৎ যেখান থেকে শেখ হাসিনার বাংলাদেশের রাজনীতিতে আচ্ছা। আগমন, এটিও তার নির্গমনটাও কিন্তু আবার ঠিক ওখানেই হলো। তো এর মধ্য দিয়ে আপনার প্রশ্ন দৃষ্টি বলতে হবে, আমাদের কিন্তু এই বিষয়ে একটা জায়গায় আসতে হবে, যে আমরা কি আগমন নির্গমনের মধ্যেই থাকবো, শুধু ভারত কেন্দ্রিকে থাকবে আমাদের কূটনীতি, নাকি বলতে গেলে আমরা প্রসঙ্গক্রমেই যখন আলোচনা ওঠে, রিপন ভাই নিশ্চয়ই খেয়াল করেছেন যে ভারত নয় পাকিস্তান, অবস্থাটা এমন যে দুনিয়াতে আর কোনো দেশ নাই। আমাদের যত আলোচনা হবে এই ভারত আর পাকিস্তান নিয়ে, গোটা বিশ্বে তো অনেক দেশ আছে, আমরা ওই প্রসঙ্গে কিন্তু খুব একটা যাচ্ছি না, যাচ্ছি না। বা যাওয়ার বোধহয় খুব একটা ফুসরত পাই না। এই জায়গা থেকে আমাদের বের হতে হবে। রিপন ভাই, ২০২৪ সালের নির্বাচন ইস্যুতে একটি প্রশ্ন করতে চাই, সেটি হচ্ছে যে নির্বাচন হয়ে গেল, আওয়ামী লীগের এত জনপ্রিয়তা, আকাশ সমান জনপ্রিয়তা, ভোটারদেরকে আপনি বলছিলেন যে মাইকে, মসজিদের মাইকে ডেকে ভোটারদেরকে আনতে হলো, তাও আসলো না, তাও 5 to 7% সর্বোচ্চ, যদিও পার্সেন্টেজটি সরকার বা নির্বাচন কমিশন বাড়িয়ে ওদের বলেছিল। তো কিছু লোকজন, আওয়ামী লীগের লোক বা ভোটাররা কোথায় গেল? রাইট, আসলে কি যখন মনে করে সরকার তো এমনিতেই ক্ষমতা, উনি যেটা বললেন ২৪-২৪-এর পরে ২৯-২৯-এর পরে ৩৪ বা এরকম পারপেচুয়ালি ৪১ চলতে থাকবে, তখন জনগণ ধরে নেয় কি আমার তো ওখানে কোনো রোল নাই, তাকে তো রাখার মালিক হচ্ছে, নৌকার মালিক হচ্ছে মানে ইন্ডিয়া, না নৌকার মালিক হচ্ছে ইন্ডিয়া।
এই নৌকাটা কোন দিক দিয়ে ভাসাবে, এটা কি পদ্মা দিয়ে ভাসাবে না মেঘনা দিয়ে ভাসাবে না মধুমতি দিয়ে ভাসাবে, এটা ইন্ডিয়ার মানে হেডেক বা তার ডিসিশন। আমার তো কোনো রোল নাই। একজন সিটিজেন যখন রাষ্ট্রে তার রোল ফিল করে না, খুবই গুরুত্বপূর্ণ কথা, নাগরিক যখন রাষ্ট্রে তার ভূমিকা অনুভব করে না, নিজেকে অবাঞ্ছিত অচ্যুত মনে করে, বা যেন আমার তো এখানে কোনো রোল নাই, হু কেয়ার্স, আমার তো কেউ কেয়ার করে না, আমি কে, তখন তার কোনো আগ্রহ থাকবে না। আগেও ছিল না, ভবিষ্যতে একই পরিস্থিতি হলে ভবিষ্যৎ মানে নাগরিকের সাথে রাষ্ট্রের সম্পর্ক যখন বিচ্ছিন্ন হয়ে যায়, শেখ হাসিনার গোটা শাসনামলে নাগরিকের সাথে রাষ্ট্রের বা সরকারের একটা বিচ্ছিন্নতা কাজ করছিল, এটা হচ্ছে সত্য কথা। যার জন্য মানে নাগরিক সমাজের কোনো তাগিদ ছিল না ভোট কেন্দ্রে দিবেন না করার, নাও করতে যায়। আওয়ামী লীগেরও তো কিছু ভোট ছিল, তারা গেল না কেন? তারা মনে করলো, তাদের মধ্যে একটা বড় অংশ সাধারণ জনগণ মনে করলো, মানে আওয়ামী লীগের মধ্যে যারা জেনারেল মানে সেভাবে সমর্থক টাইপের, তারা মনে করলো ওয়েল আমি না গেলেও তো হাসিনাই থাকবে পরে, আমি না গেলেও তো মানে আওয়ামী লীগের ভোটাররাও নিজেদেরকে রাষ্ট্রে প্রাসঙ্গিক মনে করতো না, মনে করতে এমনি থাকবে, তার চেয়ে বরং আমি আমার বউ বাচ্চাকে সময় দিয়ে একটু খেতে কাজ করি, অথবা এটা করি, ওইটা করি, অথবা এটা টিভি দেখি, হোয়াট এভার, একটু গান শুনি, ওইখানে যে সময় নষ্ট করার কোনো মানে নেই। বেয়াদব পোলাপান বাক্স ভরতেছে, এটা করতেছে, ওরা গেলে বরং আরো লজ্জিত হবে, দরকার নেই, তো ওরা দেদারসে তাদের মানে অপকর্মগুলো করুক ওরা। তো এটার জন্য যায়নি। আওয়ামী লীগের শাসনামলে আমি নির্বাচন আগে বলতাম, এই নির্বাচনটা করলে, এই নির্বাচন যদি শেখ হাসিনা করতে চায়, ডিটারমাইন্ড থাকে, উইদাউট হ্যাভিং এনি অপোজিশন, তাদের সাথে যদি রিকনসিলিয়েশন না করেই যদি নির্বাচনের দিকে যায়, এবং এই নির্বাচনই হবে শেখ হাসিনার জন্য চূড়ান্ত পতনের মানে হবে, কি বলে আপনার, তার দিনক্ষণ নির্ধারণ হবে। যখন নির্বাচন করে ফেললো, অনেকে আমাকে যে নির্বাচন তো করে ফেললো, এবং আওয়ামী লীগের আমার যারা টকশোতে আমার সাথে আওয়ামী লীগের কাউন্টার পার্ট বসতেন, তারা একটা কথা বলতেন আমাকে, মানে আমাদের একজন শেখ হাসিনা আছে। তখন আমি বললাম, সেখানেই হচ্ছে শেখ হাসিনা সবচেয়ে বড় বিপদ। তোমাদের মতো সমস্ত জঞ্জাল, তার নিজের অপকর্ম সাথে তোমাদের সকল অপকর্ম যখন একজনের উপর চাপে, তখন সেই মানুষটা নিমজ্জিত হয়। গেল এক, এত মানুষের লোড একজন নিতে পারে না। এটা ডিসেন্ট্রালাইজ করতে, অর্থাৎ গণতন্ত্র তো একজনের ব্যাপার না, এটা একনায়কতান্ত্রিক ব্যাপার না, গণতন্ত্র একনায়কতান্ত্রিকতার কোনো প্রসঙ্গ থাকে না। তারপরে আমি একজন মানে মানে বয়স্ক মানুষ হিসেবে আমি বহু টিভি চ্যানেলে লাইভ প্রোগ্রামে আমি বলেছি যে ইয়োর ডেইজ আর নাম্বারড, ইয়োর ডেইজ আর নাম্বারড। এটা মার্চ মাস থেকে বলা শুরু করেছে, ইয়োর ডেইজ আর নাম্বারড, মানে মার্চ থেকেই আসলে দিনক্ষণ আমি বলেছি। আপনি বুঝতে পেরেছেন? হ্যাঁ, অবশ্যই। মানে এটা এই যে আমি যে বুঝতে পেরেছি, সে তো আমার অন রেকর্ড আছে, সমস্ত টিভি চ্যানেলগুলোতে, যমুনা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বলা আছে। মাই টিভিতে একটা প্রোগ্রামে আপনার ওই জামালপুর থেকে ভদ্রলোক ইলেকশনে দাঁড়িয়েছিলেন, তেজগাঁ কলেজের প্রিন্সিপাল ছিলেন বোধহয়, আব্দুর রশিদ নাম। আমি তাকে বলেছিলাম বললাম যে ডিউটি ফ্রি গাড়ি কেনার অর্ডার দিচ্ছেন নাকি? বলে যে হ্যাঁ। তখন তো ইলেকশন হয়ে গেছে। আমি বললাম গাড়িটা বোধহয় রিসিভ করতে পারবেন না। আওয়ামীপন্থী ডিউজের প্রেসিডেন্ট অনুষ্ঠানটা সঞ্চালনা করছিল। আমি বললাম যে ইউ উইল নট বি এবল টু রিসিভ দ্যাট কার, ইউ উইল নট বি ইন এ পজিশন টু ইউজ দ্যাট কার, পারবেন না। এমনও বলেছি, লাইভ প্রোগ্রামে বলেছি, যদি এখনো রিকনসিলিয়েশন না করেন, স্টেপ ডাউন না করেন, অপোজিশনের সাথে যদি রিকনসিলিয়েশন না করেন, তাহলে আপনাকে হিউমিলিয়েশন ফেস করে ক্ষমতা থেকে নামতে হবে। অ্যান্ড দ্যাট হ্যাপেন্ড। এখন আপনি বলবেন যে আপনি কি করে বললেন? আমার মোবাইলে আপনার দর্শক যারা দেখবেন, আমার বাংলায় আমার ফেসবুক আইডি .আসাদুজ্জামান রিপন, .আসাদুজ্জামান রিপন, এই নামে আমাকে ফেসবুকে পাওয়া যাবে। আমি আমার ফেসবুকে 30শে মেতে আমি হবিগঞ্জে পার্টির একটা প্রোগ্রামে, প্রেসিডেন্ট জিয়া শাহাদত বার্ষিকী উপলক্ষে একটা প্রোগ্রামে আই ওয়াজ চিফ গেস্ট। তো ওখানে আমি একটা বক্তৃতা করেছিলাম যে অনিবার্যভাবে সরকার কলাপস করবে এবং কলাপস করার দিকে এগুচ্ছে। আমার দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বললাম, তোমরা যদি সেই সংগ্রামে সামিল নাও হও, তাও সরকার কলাপস করবে। পাক্কা 2 মাস 5 দিন আগে আমি বললাম যে এই গভর্নমেন্ট কলাপস করবে, কলাপস করার দিকে এগুচ্ছে। আমি জানতাম অনিবার্যভাবে সরকারের পতন ঘটবে। ভবিষ্যতেও যদি এই পথে কেউ হাঁটে, তার পরিণতিও তো। আমি আপনাকে একটা কথা বলি, অভ্যুত্থানটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজই হয়,
থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে অভ্যুত্থান হয়, ঠিক আছে? কারণ থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে সরকারগুলো জনগণের আকাঙ্ক্ষার বাইরে চলে যায় অনেক সময়, একনায়কতান্ত্রিক হয়ে যায়। গণতান্ত্রিকভাবে নির্বাচিত হওয়ার পরে একনায়ক শেখ মুজিব হয়েছে না? 75-এর 15ই আগস্ট হলো সামরিক অভ্যুত্থান, আবার 3রা নভেম্বরে হলো সিপাহী জনতার অভ্যুত্থান, মানে আবার জনগণ ইনভলভ হয়ে গেল। প্রেসিডেন্ট জিয়াকে যখন আটক করলো, যখন বুঝলো যে এটা আধিপত্যবাদী শক্তির চক্রান্তে প্রেসিডেন্ট জিয়াকে, তখন তো প্রেসিডেন্ট ছিলেন না, মানে মুক্তিযুদ্ধের বীর ঘোষক বাংলাদেশের সেনাপতি জিয়াউর রহমানকে আটক করা হচ্ছে, তখন বুঝলো যে এটা স্বাধীনতা এবং সার্বভৌমত্বের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র। তখন সৈনিকদের একটি অংশ এবং আপামর জনগণ এক হয়ে গেল, অভ্যুত্থান করলো। 90-তে অভ্যুত্থান করলো, 24 অভ্যুত্থান হলো। কোনো অভ্যুত্থান বলেন, বিপ্লব বলেন, যদি ইনকমপ্লিট হয়ে যায়, ওর অ্যাসপিরেশনটা যদি ফুলফিল না হয়, জনগণের মধ্যে যদি একটা ক্ষোভ থেকে থাকে, চাইলামটা কি হইলটা কি, এটা চাইছিলাম নাকি, এটা তো কিছুই হইল না, কি করতে চাইলাম, অঙ্ক করতে মানে মিলছে না। তো ওই অঙ্ক করার ফলাফলে পৌঁছার একটা অ্যাটেম মানুষের থাকবে। অভ্যুত্থান ইনকমপ্লিট হলে জনগণের আকাঙ্ক্ষা যদি অপূর্ণ থেকে যায়, জনগণের হতাশা যদি বিরাজ করে, তাহলে মনে রাখবেন যে ওটা বারবার হওয়ার একটা প্রবণতা থাকবে। এবং সারা পৃথিবীতে, বিশেষ থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজে এই জেনজি যে মাঝে মধ্যে রাস্তায় নেমে আসে, ওটারই কারণ। জি কামাল ভাই, ভবিষ্যৎ যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসবেন, জনগণ তাদেরকে হয়তো ভোট দিয়ে আনবেন, কিন্তু একই পথ পরিক্রমায় যদি এগিয়ে চলে, সেই পরিণতি তো একই হবে। জি, কিন্তু এই পরিণতি দেখে কি রাজনৈতিক শক্তিগুলো মিনিমাম শিক্ষা পেয়েছে? ইতিহাস বলে যে, রিপন ভাই যে ডটগুলো কথা বলছিলেন, যে ডটগুলো কিন্তু সবসময় থাকে। যারা ক্ষমতায় থাকে, অর্থাৎ খুব শক্তিমান হয়ে থাকে, তারাও বোঝেন। আওয়ামী লীগে কি রিপন ভাই যেগুলো বলেছেন এগুলো বোঝার লোক ছিল না? ছিল। তারা ডটগুলো মিলাতে পারেননি, বা মিলানোর অবকাশে তারা পান না। তখনও তারা মনে করেন দিল্লি আছে, তলে তলে যুক্তরাষ্ট্র আছে, আর আমরা তো আছি না, বলতেই তো যে দিল্লি আছে, আমরা আছি, আমরা আছি তো দিল্লি আছে। অর্থাৎ ওই ডটগুলো মিলানোর জনগণের উপর ভর না করে সুযোগ তারা পান না। আবার যখন আমার নৌকা ভারতে চালাবে, মেঘনা দিয়ে চালাবে নাকি যমুনা দিয়ে চালাবে, তখন যে নৌকা ডুবানোরও কেউ থাকতে পারে, ওই বোধটুকুও থাকে না। এই না থাকার পরিণতিতে কিন্তু একটা 5 আগস্টের 3 বা 4 দিন আগে রিপন ভাইয়ের আমার একটা বেসরকারি চ্যানেলে বসা হয়েছিল দুজনের। আমরা কিন্তু এর কাছাকাছি কথাই বলেছিলাম। তো সর্বশেষ আমি যেটা যোগ করেছিলাম 3 তারিখে, তাও একটা বেসরকারি চ্যানেলে, শেখ হাসিনা বারবার বলছিলেন যে তিনি পালান না, শেখের মেয়ে পালায় না। আমার প্রশ্ন ছিল যে ওনাকে পালাতে বলেছেটাকে। 4 তারিখও একটা টকশোতে বলেছিলাম, যখন উনি বলছিলেন যে গণভবনের দরজা খোলা আছে, আমি স্পষ্ট করে কমেন্টস করেছিলাম যে খোলা আছে কি জন্য, কারো ঢোকার জন্য নাকি বের হয়ে চলে যাওয়ার জন্য। তখন কেউ কেউ বলেছেন, আমার সহকর্মীরাও, যেগুলো রিস্কি কথাবার্তা হয়ে যায়। হ্যাঁ, বললাম না, খুব একটা সুনির্দিষ্ট করে আমি আসলে বলিনি। কিন্তু প্র্যাকটিক্যালি কি হলো? প্র্যাকটিক্যালি হলো যে যখন নিজের প্রতিও নিজের আস্থার বদলে এক ধরনের অনাস্থাই আসলে তৈরি হয়, কিন্তু প্রকাশটা সেটা ঘটান না। একটা খিচুনির মধ্যে থাকেন, একটা হুমকি ধমকির মধ্যে থাকেন, একটা আস্তিন গুটানোর মধ্যে থাকেন। আপনার প্রশ্ন দৃষ্টি আমার বলতেই হবে, যারা এবারের এই বিপ্লব অথবা অভ্যুত্থান ঘটিয়েছেন, তাদের দিক থেকে কিন্তু সতর্কতা বেশি দরকার এখন। কারণ তারা তো প্রত্যাশাও জাগিয়েছেন, কিছু অতৃপ্ত রাখছেন, কিছু ফাঁকা কিন্তু এখনো আছে আন্দোলনে বা বিপ্লবে। সেই সাথে তারা যে প্রত্যাশাটা জাগিয়েছেন, যদি প্রত্যাশা মতো তারা সামনের দিনগুলোতে না চলেন, তাহলে আমাদের সামনে হয়তো আরেকটা বিপর্যয় আসবে। এখানে একটু যোগ করি, ওই ক্ষেত্রে সংসদেই যেতে হবে। খুব জরুরি কথা কিন্তু এটা তাদের জন্য খুব জরুরি, যে সংসদেই যেতে হবে, ক্ষমতায় যেতে হবে। সেটা যদি মুখ্য হয়ে যায়, অন্য কিছু কিন্তু বরবাদ হবে। এখানে মনে করবার দরকার আছে, বেগম খালেদা জিয়া যখন দেশনেত্রী অথবা আপসহীন নেত্রী বিশেষণগুলো পান, তিনি কিন্তু তখনও এমপি হননি। এই সত্যটা আজকের যারা খুব লম্পজম্প দিচ্ছেন অথবা অনেকটা দিওয়ানা হয়ে গেছেন সংসদে যাওয়ার জন্য, তাদের জন্য বোধহয় একটু বেশি করে মনে করবার এবং উপলব্ধি করবার দরকার আছে। নইলে আমাদের জন্য হয়তোবা অতৃপ্ত বা অব্যক্ত অথবা ফাঁকা থাকা অভ্যুত্থানের একটা জের সইতেও হতে পারে। জি, ধন্যবাদ মোস্তফা কামাল ভাই, ধন্যবাদ ডক্টর আসাদুজ্জামান রিপন ভাই, আপনাদের দুজনকেই। প্রিয় দর্শক, 24-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থান পৃথিবীর ইতিহাসে নতুন এক পরিচিত করেছে বাংলাদেশকে। জনগণ আসলে শাসকের শোষণ নয়, চাই স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক রাষ্ট্র ব্যবস্থা, যার মাধ্যমে
রাষ্ট্রে তাদের অধিকার নিশ্চিত হবে, প্রজা থেকে হয়ে উঠবেন নাগরিক। আসুন নতুন এই বাংলাদেশকে আমরা নাগরিক বান্ধব হিসেবে গড়ে তুলি, সাধ্যমতো ভূমিকা রাখি দেশ ও জাতি গঠনে। দর্শক, দেখা হবে আগামী পর্বে নতুন অতিথির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।